কখনো কি ভেবে দেখেছেন যেই হাতগুলো সারা দিন ভারী বস্তা তোলে, ট্রাক থেকে বস্তা নামায় এবং ওঠায়, সেই হাতগুলো রাতে বা দিনের শেষে কতটা ক্লান্ত হয়ে পড়ে? আমাদের ঘরে চাল, ডাল, তেল সব ঠিকঠাক পৌঁছে যায়, কিন্তু কে বহন করে সেই ভার, তার খোঁজ কি আমরা রাখি? তাদের ঘামই তো শহর চলে, বাজার ভরে, জীবন গড়ে ওঠে, তবু কি আমরা তাদের মুখ চিনি? আমরা কি জানি তাদেরও সংসার, সন্তান আছে, স্বপ্ন আছে, অসুখ বিসুখ আছে, আর আছে এক নিরন্তর যুদ্ধ, জীবিকার যুদ্ধ, মর্যাদার যুদ্ধ, জীবন যুদ্ধে টিকে থাকার যুদ্ধ। তারা রোদে, বৃষ্টিতে, ধুলোতে, মাটিতে, পিঠে ব্যথা নিয়েও কাজ করে যায়। তবু কি তাদের জন্য আমরা একটু নিরাপদ কর্ম পরিবেশ চাই? তাদের দৈনিক মজুরি কি জীবনের মূল্যের সমান? কর্তৃপক্ষ, দপ্তর, সমাজ, কেউ কি সত্যি শুনছে তাদের কণ্ঠ? তাদের ঘাম ঝরে প্রতিদিন, কিন্তু তার বিনিময়ে তারা পায় না ন্যায্য মূল্য। তাদের দাবি অনেক সময় কানে পৌঁছায় না কর্তৃপক্ষের, আর তাদের প্রাপ্য সম্মান হারিয়ে যায় সমাজের উদাসীনতায়। অভিযোগ, এমনই কাহিনী, এমনই দৃশ্য ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের। নিউজ ভ্যানগার্ড সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়িত্ববোধ থেকেই আজ আমরা নজর দিচ্ছি ত্রিপুরা রাজ্য সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের দিকে। শুনব তাদের জীবনের লড়াই, জানবো তাদের দুঃখ, অভিযোগ এবং তারা কি কি ন্যায্য দাবি তুলে ধরছেন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরা রাজ্যের সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের নানান সমস্যা ও দাবি নিয়ে কথা বলতে আজ আমার সাথে রয়েছেন গুদাম শ্রমিক তথা লেবার সর্দার প্রবীর বৈশ্য এবং শ্রমিক উত্তম দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। প্রবীরবাবু, প্রথমে আপনার থেকে জানতে চাইব, এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে কতটি সরকারি গুদাম আছে এবং সেখানে কতজন শ্রমিক কাজে নিয়োজিত আছেন? পুরুষ এবং মহিলা শ্রমিক আছেন কিনা? নমস্কার। প্রথমে নিউজ ভ্যানগার্ডের যত সাংবাদিক বন্ধুগণ আছেন এবং যত সদস্য আছেন, আমার ভাই এবং বোন, সবাইকে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি ফুড গোডাউনের শ্রমিকদের পক্ষ থেকে নমস্কার জানাই, অভিনন্দন জানাই। এবং যারা নিউজ ভ্যানগার্ডের গ্রাহক আছেন ওনাদেরকেও অভিনন্দন জানাই। আমার ত্রিপুরা রাজ্যের ফুড গোডাউনের সরকারি শ্রমিক যারা আছেন এবং সর্দার যারা আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার দুই চারটে কথা যা বলার আমি বলবো। আমি হচ্ছি, প্রথমে আমার পরিচিতি হলো, আমি নন্দনগর স্টেট ফুড গোডাউনের একজন লেবার সর্দার প্রবীর বৈশ্য। আর আমাদের প্রথমে আমি একটা বার্তা দেব, সেটা হলো দিল্লিতে যে বুম ব্লাস্টিং হয়েছে, আত্মঘাতী বোমা, সেটা খবরে দেখেছি, মনের অনেক দুঃখ পেয়েছি। দেশের মধ্যে এরকম আত্মঘাতী বোমাতে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, সবার প্রতি সমবেদনা রইল ত্রিপুরার সরকারি ফুড গোডাউনের শ্রমিকদের তরফ থেকে। যারা এই আত্মঘাতী বোমার মধ্যে জড়িত আছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে এবং সারা ত্রিপুরা রাজ্যে ফুড গোডাউনের সরকারি শ্রমিকদের পক্ষ থেকে এইটাই বার্তা দিতে চাই, ওদেরকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হোক, আর ওনাদের পরিবারকে যেন আমাদের দেশ থেকে উচ্ছেদ করা হোক, এইটাই আমি বলতে চাই। একদম। আমরা টপিকে আসি, যেটাই আমাদের আজকে যে বিষয়টা আপনাদের বিষয় নিয়ে আমাদের জানার ছিল। এখন ত্রিপুরায় আপনাদের নজরে বা আপনারা কতটা জানেন ত্রিপুরায় কতটি সরকারি গুদাম আছে এবং কতজন গুদাম শ্রমিক সেখানে কাজে নিয়োজিত আছেন? আমাদের ত্রিপুরা রাজ্যে স্টেট ফুড গোডাউন, গভর্নমেন্ট গোডাউন প্রায় 65টা। আচ্ছা। তার মধ্যে আমরা প্রায় 650 শ্রমিক নিয়োজিত আছে। তার ভেতরে 25 জন মহিলা শ্রমিক আছেন, আমাদের মা বোন। ওকে, বাকিরা পুরুষ? বাকিরা সব পুরুষ।
ওকে, প্রবীরবাবু, শুরুতে আপনাদের দাবি সনদ আমার হাতে রয়েছে, এখানে আমার কাছে রয়েছে। আপনারা অনেক কিছু দাবি নিয়ে সেখানে আপনাদের আন্দোলন চলছে এবং আপনারা দাবি করছেন, কিন্তু সেই বিষয়গুলোতে যাওয়ার আগে একটু জানবো আমরা একটু আজকে যে আপনাদের এই যে ত্রিপুরা সরকারি খাদ্য গুদামের শ্রমিকদের নিয়োগ কি পদ্ধতিতে হয়, আপনাদের নিয়োগ কিভাবে দেওয়া হয় শ্রমিকদের? সত্যি কথা বলতে গেলে আমার একটু পিছন দিকে যাইতে হবে। আমি 2016 থেকে নন্দনগর স্টেট ফুড গোডাউনের সর্দার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখনই আমাদের ছিল কন্ট্রাক্টরি পিরিয়ড, আর ওই সময়ে সরকার ছিল আরেকটা, সিপিআইএম সরকার ছিল। কন্ট্রাক্টর থেকে যে টাকাটা আমরা শ্রমিকরা পাইতাম, সেই টাকাটা সর্দারের মাধ্যমে আসতো এবং ভাগ করে দেওয়া হতো সবার মধ্যে। এখানে দেখা গেছে কিছু কমিশন বাণিজ্য চলত। সরকারি একটা রেট ছিল তখন, যারা সরকারি দপ্তরের একটা রেট ছিল, যেমন লোডিং 6 টাকা 60 পয়সা, গোডাউন থেকে যখন ট্রাকে লোড দেই 6 টাকা 60 পয়সা, আর আনলোডেড যখন করি ট্রাক থেকে যখন ঘরের ভিতরে মালটা ঢোকাই তখন হচ্ছে 7 টাকা 70 পয়সা। আচ্ছা, এই যে লোডিং আনলোডিং এর যে কুইন্টাল প্রতি সেই রেটটা ছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি বিভিন্ন গোডাউনে যাই। আচ্ছা, যাওয়ার পরে দেখি এই সরকারি রেটের সঙ্গে অনেক গোডাউনের অনেক ফারাক, দেওয়া হচ্ছে না। কোথাও 50 পয়সা কম, কোথাও 1 টাকা কম, কোথাও 1.5 টাকা কম, এরকম আমি অনেক গোডাউনের পরিস্থিতি এরকম আমি দেখলাম। আচ্ছা, দেখার পর এই বিষয় নিয়ে তখন সিআইটির দপ্তরেও আমি কথা বলি। তখন আমাকে বলেছেন যে এই জিনিসগুলা তো গোডাউনে গোডাউনে আপনার যেতে হবে না, এই জিনিসগুলা আমাদের জায়গা জায়গা আমাদের রাজ্য কমিটির যারা পরিচালনা করেন, জায়গা জায়গা আমাদের লোকাল সেক্রেটারি আছে, ওনারা এইসব জিনিস দেখবে। তাই আমি বলছি ঠিক আছে। তারপরে থেকে আমাকে যাতে নিষেধ করে গোডাউনে গোডাউনে, তবুও আমি অনেক গোডাউনে আমি গেছি। সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 65টা গোডাউনের মধ্যে আমি 60টা গোডাউনে আমি গেছি। আচ্ছা, তখন এই জিনিসটা আমি তাদের সঙ্গে তুলে ধরলাম। আমাদের শ্রমিক ন্যায্য সরকারি রেট যেটা আছে, যা কন্ট্রাক্টর থেকে যে আনলোড করলে লোড করলে যে টাকাটা পাই, সেটা সঠিকভাবে আমরা পাইতেছি না। এই ব্যাপারে তারা বলছে যে ঠিক আছে, পরবর্তী সময়ে আমরা দেখব। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম এটার কোনো অ্যাকশন হইল না। বলছে কি কন্ট্রাক্টর ওই গোডাউনের টেন্ডার কম পাইছে, যার কারণে তাদের রেট কম। আপনারা টেন্ডার ভালো পাইছে, তার কারণে সরকারি রেটটা আপনাদের দিতেছে। এই ব্যাপারে এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, কন্ট্রাক্টর কি সারা এই 65টি গোডাউনের জন্য একজনই থাকতেন নাকি আলাদা? না, এখনো পায়, এরকম পাইতে পারে, এরকম পাইতে, কিন্তু সবাই একজনই সবগুলো গোডাউন পেতেন না। না না না, এটা আলাদা, এটা আলাদা। তারপর আরেকটা বিষয়, যেমন ওই সময় তো আমরা সিআইটির অধীনে সবাই ছিলাম, সারা ত্রিপুরা রাজ্যের সবাই সিআইটির অধীনে। আমাদের মিছিল মিটিং এ আমার গোডাউনে 20 জন শ্রমিক, 10 জনকে ছিলাম কি আমার 20 জনে যদি কাজ করে, সেই সময় কন্ট্রাক্টরের কাছ থেকে কাজ করতে পারি। আমি যখন অর্ধেক শ্রমিক জায়গা, বাকি 10 জনে যতটুকু পারে সে করলো। এই যে 10 জনের যে পারিশ্রমিক সারাদিনের যে উপার্জনের টাকাটা, আমরা যারা মিছিলেও গেছি, পরের দিন কিন্তু আমাদের মধ্যে সেটা সমান ভাগে ভাগ হইতো। এই যে জিনিসটা 10 জন কাজ করলো, আমরা মিছিলে গেলাম, আমাদেরকে ভাগ করে দেওয়া। মানে আমি সোজা হিসেব যদি ধরি, যেমন 300 টাকার মধ্যে তাহলে যদি 20 জন কাজ করতেন, সেখানে আপনাদের তাহলে 6000 টাকা হতো। সেখানে কাজ করলেন 10 জন, তাহলে পেলেন 1500, অর্ধেক টাকা। তাহলে সেখানে 3000 টাকা পেলেন। তো 3000 টাকাটা 20 জনের মধ্যে ভাগ হতো। তো এইভাবে যে জিনিসটা আমার মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা বাধতো যে এটা কি হলো। আমরা মিছিল গেলাম, ওনারা পরিশ্রম করলো এবং বাকি টাকা সব আমরা ভাগ করে নিতে হতো। কারণ তখন সেই সিস্টেমটা ছিল ওই সরকারের।
এটা আমার কাছে সেই জিনিসটা মনে এটা কি সরকারি নিয়ম ছিল নাকি মানে না, এটা তৈরি করা হয়েছে? সিআইটির তৈরি করা নিয়ম ছিল, সেটা হতো। তারপরে থেকে আমার মাথায় একটা জিনিস আসলো যে ঠিক আছে, আমাদের লেবার দপ্তরে আমাদের কোনো নোটিফিকেশন আছে কিনা একটু গিয়ে দেখি। আচ্ছা, তখন আমি যাওয়ার পরে এই যে বর্তমানে এই যে নোটিফিকেশনটা, লেবার দপ্তরের নোটিফিকেশন, সেইটা আমি পাই তখন এই 449 টাকা। 2016-17 ঘটনা। আচ্ছা, 449 টাকা কার জন্য? স্কিল লেবারের জন্য? হ্যাঁ, আমাদের এই নোটিফিকেশনটাই। হ্যাঁ, তখন এই জিনিসটা নিয়ে আমি অধিকর্তার সঙ্গে কথা বলি, লেবার অধিকর্তার সঙ্গে কথা বলি এবং সিআইটির নেতৃত্বদের সঙ্গে কথা বলি, কিন্তু দেখা গেছে কি তা এই নোটিফিকেশনটা ওনারা আমাদেরকে তখন দেননি। বলেছেন কেন্দ্রীয় সরকার, যে আমাদের তখন কেন্দ্রীয় সরকারে আমাদের নরেন্দ্র মোদী সরকার বলছে যে রেশন সুপ বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে রেশন সুপ থাকবে না, গোডাউন থাকবে না, আপনারা কি করে দাবি করেন আপনাদের সেই মান্থলি টাকা, সেটা কোনোদিন হবে না। ওকে, এই কথার বলার পরে আমি বিভিন্ন গোডাউনে যোগাযোগ করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখন যেহেতু লেবার দপ্তরের আমাদের অধীনে নোটিফিকেশন আছে, তাহলে আমরা আইন একটু দেখতে চাই। আচ্ছা, তখন আমার সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে 6টি গোডাউন সমর্থন দিয়েছে। একটা হচ্ছে উদয়পুর, একটা বিশ্রামগঞ্জের সর্দার যিনি আছেন উত্তমবাবু উনি, তারপরে এডিনগর সর্দার দেয়নি, শ্রমিকরা আমার সঙ্গ দিয়েছে, সর্দাররা আমার সঙ্গ দেয়নি, গান্ধীগ্রাম দিয়েছে। ওকে, বাকি মানে ছুটি দিয়েছে আপনাকে। তারপরে আমাকে দিয়েছে। আপনি কি করলেন? আপনার আইনের সাহায্য নিলেন? হ্যাঁ, হাইকোর্টে দ্বারস্থ হলাম। 2017 নভেম্বর মাসে হাইকোর্টে মামলা করি। আচ্ছা, 17 নভেম্বর। 17 নভেম্বরে 18তে নতুন সরকার আসে, আর আমাদের রায়টা পাই 18 ডিসেম্বরে। আচ্ছা, মানে প্রায় 1 বছর 1 মাস পরে। হ্যাঁ, ডিসেম্বরে রায়টা পাই। তখন কোর্টের রায়ের মান্যতা দিয়ে এবং লেবার দপ্তরের মান্যতা দিয়ে আমাদের এই নতুন গভর্নমেন্ট, রাষ্ট্রবাদী সরকার আমাদেরকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অ্যাটেন্ডেন্সে সই করার অধিকার দেয়। 2019 সালের ফেব্রুয়ারি 1 তারিখ 1 তারিখ অ্যাটেন্ডেন্সে সই করার অধিকার দেয়। শুধু আমাদের যারা কেস করেছি 6 গোডাউন, আর ধর্মনগর কেস করেছিল আলাদা 7 গোডাউন টোটাল, রায়ডা আমরা একসঙ্গেই পাই। তখন থেকে আমরা সরকারের অ্যাটেন্ডেন্সে সই করার যে সুযোগটা এই নতুন সরকার আমাদেরকে দিয়েছেন। ওকে, তাহলে আপনি বললেন 6টা প্লাস আপনারা 6টা কেস করেছিলেন এবং ধর্মনগর আলাদা কেস করেছিল, ধর্মনগর বাকি, তাহলে বাকি গোডাউনগুলোর কি অবস্থা? কেস করিনি, বাকি 58 গোডাউন। হ্যাঁ, বাকি 58 গোডাউন যখন আমাদেরকে সেটা 6টা গোডাউন 7টা গোডাউনের যখন ডাইরেক্টর মহাশয় যিনি আমাদের অধিকর্তা ছিলেন উনি আমাদেরকে ডাকাইলেন, গেলাম। তখন আমাদের 7 গোডাউনের কোন গোডাউনে কতজন শ্রমিক দরকার একটা আউটফুটের মাধ্যমে লোক নিয়োগ শুরু হলো। তখন আমি প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা 7 গোডাউনের দিবেন, আর বাকি যে গোডাউন আছে এগুলি কিভাবে? ও তাহলে কি করতে হবে? আমি বলছি স্যার তারা তো, তাদের সঙ্গে আমার পরিচিত আছে, কালকেই তারা আমার বাড়িতে আসবে, আমি তো আবার সেই রাস্তায় আসবো। তখন উনি একটু মুস্কি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে, এইবার অফিসারকে অর্ডার দিয়ে দিয়েছেন যে সারা ত্রিপুরা রাজ্যের তোমরা এটা তৈরি করো এই আউটপুটের মাধ্যমে। না, তাহলে কি বাকি এখন তাহলে সবাই অ্যাটেন্ডেন্স সাইন করছে? সেম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে সারা ত্রিপুরা রাজ্যে অ্যাটেন্ডেন্সে সইয়ে আমরা একটা জায়গাতে। ওকে, এখানে একটা জিনিস জানার আছে, যে প্রশ্ন আমি করছিলাম যে নিয়োগ পদ্ধতি কিভাবে হয়। এটা আপনি বললেন যে আপনাদের যেটা ওয়েজেস বা বেতন বা যেটা সাম্মানিক সেটা আপনাদের যেভাবে দেওয়া হয়, যে সিস্টেমে দেওয়া হয়, আগে কন্ট্রাক্টরের মাধ্যমে দেওয়া হতো, এখন দপ্তরের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে নিয়োগটা কিভাবে হয়, কারা লেবার হবেন? ধরুন পুরনো লেবার যারা চলে যাচ্ছেন তার যদি স্থলাভিষিক্ত যদি কেউ হয়ে থাকে 2019-এর পর কি নতুন কেউ যোগ করেছেন কাজে? তাদের নিয়োগটা কিভাবে হয়? যেমন বাবা কাজ করতেন, ওনার বয়স হয়ে গেছে, উনি আর পারেন না। ওনার যদি আত্মীয় বলতে ছেলেরা যারা পারে
সেই কাজটাকে শিখেছে। আচ্ছা, তো ওনাদেরকে নিয়োগ করা হয়েছে। এটা দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা বলে আমরা সেই কাজগুলি করেছি। ওকে, সেই জিনিসটা আপনারা লেবার সর্দাররা দেখেন যে কাকে আপনারা নিয়োগ দিচ্ছেন বা না, এটা অফিশিয়ালি চিঠির মাধ্যমে ডাইরেক্টর অনুমোদন দিলেই নিয়োগ হয়। ওকে, আমি বাকি আপনাদের দাবি সনদ, এই মুহূর্তে দাবি সনদ, আপনি বললেন কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্সে সাইন করার এই সুযোগটা পেলেন, তার আগে আপনাদের কি পরিস্থিতি ছিল সেটা আপনি বিস্তারিত বললেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন। উত্তম দেব বর্মা রয়েছেন। উত্তম দেব বর্মা, আপনিও একজন লেবার সর্দার এবং শ্রমিক, অবশ্যই গুদাম শ্রমিক। উত্তমবাবু, আপনাদের এই যে দৈনন্দিন কাজের ধরনটা কেমন? মানে আমরা যেটা এখন গুদাম বলতে আমরা বুঝি যেখানে মাল আসছে, চাল আসছে, গোডাউন, স্ট্রিট গোডাউন যেগুলো, শুধু চাল ওঠানো নামানো, সেটাই কি আপনাদের কাজ? মানে সারাদিন আপনারা কি ধরনের কাজ করেন এবং কতক্ষণ করেন? দেখুন, প্রথম তো আমরা 10টা গোডাউনে পৌঁছাই। এরপরে কাজ তো বিভিন্ন ধরনের কাম থাকে গোডাউনে, শুধু লোডিং আনলোডিং না। গোডাউন কাজ করার পরে আমরা যে চালগুলা পড়ে, এটাও কিন্তু আমরা কইরা দিতে হয়। আচ্ছা, প্লাস লোডিং আনলোডিং তো থাকেই। গোডাউন পরিষ্কার করার কাজ কি আপনারাই করেন? গোডাউন পরিষ্কার করাও আমরা নিজেই করি। প্লাস এর মধ্যে আরো কিছু কাম আছে, যে বস্তাগুলা, যে খালি বস্তাগুলা, এসবগুলাও আমরা করতে হয়। খালি বস্তাগুলো ভাঁজ করে রাখা, বস্তাগুলো বান্ডিল করা, আলাদা মনোগর আলাদা গোদামে সেটিং করা, ওইসবগুলাও কামও আমরা নিজেই করি, আমরা করতে হয়। তবে এখানে একটা জিনিস মনে কর, আমরা তো ওইখানে দেওয়া হয়েছে কাজের কি বলবো ওইটাকে, মানে একটা বাধা আছে আমরা কাজে। আচ্ছা, মনে কর ওই কামটাই আমরা, এর বাদেও আমরা এক্সট্রা কাম করতে লাগে। ওকে, যে কাজের জন্য আপনাদের মানে কাজে নিয়োগ করা হয়েছে, লোডিং আনলোডিং এর জন্য, এর বাইরেও আপনারা অনেক কাজ করেন। আমরা কাম করতে। ওকে, আর সময় কতক্ষণ করেন? 10টার সময় আপনি বললেন যান, 10টা থেকে কটা অবধি কাজ করেন? ঢুকতে 10টার সময় ঢুকে, কিন্তু ঢুকার টাইমটা ঠিক আছে, কিন্তু বেরোনোর টাইমটা ঠিক নেই। আচ্ছা, বেরোনোর টাইমটা ওইরকম হয়, মনে কর এখন যদি এমনি তো সরকারি টাইমে 5:30। আচ্ছা, 5:30 পর্যন্ত আমরা কাম করি। তো 5:30টার মধ্যে আমরা বেরোনি যায় না। এমনি বেরোলে মনে কর যদি 5টার সময় যদি গাড়ি এসে পড়ে, আনলোডিং এ লেগে যায়, তাহলে এর মধ্যে যদি 1 ঘন্টার মধ্যে কোনোদিন গাড়ি খালি হয় না। আচ্ছা, প্রায় সময় বড় গাড়ি থাকে, ছোট গাড়ি থাকে। তাহলে কি হয়, 5টার সময় ডলে অনেকে 6টার সময়, 7টার সময়, 8টা, 9টা পর্যন্ত কাম করছি আমরা। 9টা, 10টা, 12টা পর্যন্ত কাম করছি। উত্তমবাবু, এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। এই যে গুদামের কথা আমরা বলছি, মানে খাদ্য গুদামগুলোর কথা, যেখানে হয়তো চাল থাকে বা আটা থাকে বা যেসব খাবার জিনিস থাকে, এখন এই গুদামগুলো 65টা গুদাম বলছিলেন প্রবীরবাবু গোটা ত্রিপুরা রাজ্যে আছে। এই 65টা গুদামের পরিবেশটা কেমন? মানে সেখানে ধরুন নিরাপত্তা কেমন, পরিবেশ কেমন? একটা কথা হচ্ছে যে গরমের দিন আমরা দেখি বন্ধ জায়গায় কাজ করতে, আপনারা তো শারীরিক কাজ করেন, এটা পরিশ্রমের কাজ। গরমের দিনে আপনাদের কি ধরনের সেখানে পরিবেশ আছে? যে আনলোডিং লোডিং করার পর আপনারা কি পরিবেশ পান? যথেষ্ট পাখা আছে কিনা বা সেই ব্যবস্থা আছে কিনা? কেমন পরিবেশগুলো, কেমন গোডাউনগুলো? নাকি শহরের গোডাউনগুলো ভালো, ভিতরের গোডাউনগুলোর? না, গোডাউনের মধ্যে কোনো এরকম পাখা টাকা ব্যবস্থা তো থাকে না। না, গোডাউনের ভিতরে না, মানে গোডাউনের আশপাশে কোথায় আপনাদের ব্যবস্থা? না, এসব নাই। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে না। অনেকের মানে কোয়ার্টার রুম থাকে, যারা গার্ড রুম আমরা সব গোডাউনের থাকে না। মনে করো আমার বিশ্রাম গোডাউনে নাই, স্টাফ রুম নাই। আচ্ছা, আমরা গোডাউনের ভিতরে সবকিছু মানে খাওয়া দাওয়া ওইখানেই হয়। মানে ধরুন এখন গাড়ি আসছে, একটা গাড়ি গেল সকাল 11টায় গেল, হ্যাঁ, আপনারা লোডিং করলেন, ধরুন 2 ঘন্টা লাগবে, দুপুর 1টা বাজবে, আপনাদের খাওয়ার সময়, আপনারা খাবেন কোথায়, বসবেন কোথায়? ওই করে খেতে, ওই লোডিং ওখানে যেখানে করছেন সেখানে তো কোনো পাখা নেই, কিছু নেই। না, তো গরমের দিনে কষ্ট, ওখানে গরমের মধ্যে পাখার কোনো ব্যবস্থাই নাই। শুধু একটা থাকবে, যারা বাবুরা যেখানে বসবে ওইখানে একটু থাকে ফ্যান টেন, আর বাকি গুদামগুলোয় থাকে না। ওকে, এখন ধরুন এই কাজের সময় যদি কেউ চোট আঘাত পায়, অনেক সময় তো হয়, এই চোট আঘাত পেলে আপনারা কি সাহায্য পান? সরকারের তরফ থেকে তো না, আমরা নিজেরাই ব্যবস্থা করতে হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এই কাজ এমন কাজ, হার্ড ওয়ার্ক কাম। আর
যে কোনো যদি আপনার শ্রমিকের মধ্যে যে কোনো অকথন গতি যায়, তা আমাদের মধ্যে ব্যবস্থা করতে হয়, আমরা নিজে করতে হয়, অথবা হসপিটাল যদি নিতে হয় তাহলে হসপিটালে। আমরা এখানে আপনাদের একটা দাবি সনদ আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের। প্রবীরবাবু, এই দাবিগুলো আপনারা কিসের ভিত্তিতে করছেন এবং এই দাবিগুলো কতটা ন্যায্য সেটা বোঝার চেষ্টা করছি আমরা, তার জন্য আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। এখন বেতন বা মজুরি আপনারা সময় মতো পান কিনা প্রবীরবাবু? আমি সেই দাবিগুলোতে যাওয়ার আগে আরেকটা শেষ প্রশ্ন, যে বেতন বা মজুরি যেটাই হোক আপনাদের যেটা আছে, আর সেটা পর্যাপ্ত কিনা আপনারা যেটা পাচ্ছেন? দেখুন, লেবার দপ্তরের আইন অনুসারে যে বেতন ক্রম আমাদেরকে দেওয়া হয়, যেমন ৬৬-৬৩ টাকা আমাদের পার ডে মজুরি। হ্যাঁ প্রবীরবাবু, আপনাকে অবশ্যই আমি আপনার কাছে আসবো। আমরা যেটা জানতে চাইছিলাম আপনার কাছে, যে এই মুহূর্তে যে ত্রিপুরা সরকারি খাদ্য গুদামের শ্রমিকরা যে পরিমাণ মজুরি বা বেতন যেটাই হোক যেভাবেই পাচ্ছেন আপনারা, সেটা যথেষ্ট কিনা আপনারা কি মনে করেন, এবং সেটা সময় মতো পান কিনা বলুন। আমাদের লেবার দপ্তরের যে আইন অনুসারে নোটিফিকেশনটা আছে, যেমন ধরুন ৬৬-৬৩ টাকা আমাদের ডেইলি মজুরি উল্লেখ আছে, কিন্তু সরকার তো আমাদের মান্থলি দেয়। সেই জায়গার মধ্যে 4 স্যাটারডে এবং 2nd স্যাটারডে বা রবিবার বাদে হ্যাঁ যে হলিডে গুলি আছে, এই হলিডের টাকাগুলি আমরা পাই না। যদি খোলা রাখে তাইলে পাই, বন্ধ রাখলে আমরা পাই না। আচ্ছা, মানে রবিবারের টাকা আপনারা পান? পাই। এমনিতে কাজের যে দিনগুলো আছে, ওয়ার্কিং ডেজ যেগুলো আমরা বলি, সেগুলোর টাকা আপনারা পান? মানে আপনারা দৈনিক তাহলে হাজিরা হিসাব হয়, তাহলে দৈনিক হাজিরা হিসাব? দপ্তর আমাকে মান্থলি দিচ্ছে, দৈনিক হিসাব করে দিচ্ছে, রবিবারের টাকা দিচ্ছে। রবিবার ব্যতীত অন্য কোনো ছুটির দিনের টাকা আপনারা পাচ্ছেন না, যদি আপনাদের গোডাউন বন্ধ থাকে। আচ্ছা, ওকে। 2nd স্যাটারডে পাচ্ছেন না, 4th স্যাটারডে পাচ্ছেন না, গান্ধী জয়ন্তীর টাকা পাচ্ছেন না, স্বাধীনতা দিবসের দিনের টাকা আপনারা পাচ্ছেন না, যেদিন ছুটি থাকে। যদি রবিবার না হয় তাহলে এই টাকাটা আমরা পাই না। আচ্ছা, এই দপ্তরের কাছে আমাদের এইটাই দাবি যে লেবার দপ্তরের আইন অনুসারে যে বেতন ক্রম আমাদেরকে দিচ্ছেন, আমাদের টাকাটা মান্থলি দিচ্ছেন, এখানে ডেইলি হিসাব করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু দপ্তর তো আমাদের টাকাটা মান্থলি দিচ্ছেন। মান্থলি পুরোটা টাকাই আমাদেরকে প্রয়োজন, কারণ এই যে 26+4 মানে 26 দিন ওয়ার্ক, 4 দিন হলিডে ছুটি, কিন্তু এই 26+4 দপ্তর যে আমাকে আউটপুটটা দিয়েছেন, যে একজন শ্রমিক একদিনে এতটুকু কাজ করতে হবে লোডিং আনলোডিং এর, সেই আউটপুট অনুসারে প্রত্যেক মাসে যে কাজটা আমরা করি, এই অনুসারে কিন্তু প্রত্যেক গোডাউনে, যেমন আমার গোডাউনের লোক ছিল 25 জন, আমাকে দিয়েছেন দপ্তর 16 জন। হিসাবটা কোথায় পেলেন? এই আউটপুটের মাধ্যমে। ঠিক সারা ত্রিপুরা রাজ্যে এই আউটপুটের মাধ্যমে লোকের সংখ্যাটা নির্ধারিত করেন দপ্তর। 26 দিনের কাজের অনুসারে নির্ধারিত করেন। এইভাবেই সারা ত্রিপুরা রাজ্যে গোডাউনে, এই গোডাউনে এতজন, এই গোডাউনে এতজন, এটা নির্ধারিত হয়েছে। তাহলে আমি 26 দিনের টাকাটা পাই, কিন্তু দপ্তর তো, অফিস তো 26 দিন খোলা থাকে না। অফিস কোনো কোনো মাসে 22 দিন 23 দিন খোলা থাকে, এবং বিশেষ করে দুর্গাপূজার মাসে আরো বেশি বন্ধ থাকে। কিন্তু আমার এই মাসের কাজটা কিন্তু সম্পূর্ণ 26 দিনের করতে হয়েছে। টাকাটা কিন্তু আমরা 26 দিনের পাইনি। দেখুন, যেমন আমার গোডাউনে 16 জন লোক আছে, তাদেরকে বলছে যে আপনারা 1 মাসে 16টা বস্তা নেবেন। দেখা গেছে আমি 16টা বস্তা অফিস খোলার মধ্যে নেই, 26 দিনে নেই না, অফিস খোলার মধ্যে সেই কাজটা সম্পূর্ণ করি। কারণ আমার এখানে রেশন শপ আছে প্রায় 80টা রেশন শপের মাল তো প্রত্যেক মাসেই দিতে হয়। এই মাসের মাল যদি রেশন শপে পরের মাসে দেয়, সেটা কি মানবে? দেশবাসী তো মানবে না। যেমন দেশবাসী মানবে না, রেশন শপ মানবে না, ডিপার্টমেন্ট মানবে না, ঠিক আছে না? তাহলে আমি তো 26 দিনের কাজটাই করছি, কিন্তু দপ্তর আমাকে 26 দিনের টাকাটা দেননি। আমাদের দাবি হচ্ছে
পুরো মাসের বেতনটা আপনাদের দিতে হবে। প্রয়োজন। তার মানে আপনারা, আমি যদি আরেকটু মানে সরল ভাবে বোঝাই বা বোঝার চেষ্টা করি, যে আপনাদের 663 টাকা করে দৈনিক হাজিরা হিসেব করে ধরা আছে। দপ্তর আপনাদের 26 দিনের মানে কাজ এবং 4 দিনের ছুটির টাকা আপনাদের দেওয়ার কথা, 30 দিনের দেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আপনারা হয়তো 26 দিন কাজ করছেন কোনো কোনো মাসে, কিন্তু টাকা পাচ্ছেন হয়তো 22 দিনের বা 20 দিনের। এটা না, যেমন মনে করেন আমি ওয়ার্কিং ডে মনে করেন আজকে কোন মাসে 23 দিন, 23 দিন প্লাস 4 দিনের যোগ করে 27 দিনের টাকাটা আমাকে দিবে। সেটাই বলছি, আপনারা 23 দিনের ওয়ার্কিং ডেজের টাকা পাচ্ছেন আর 4 দিনের রবিবারের টাকাটা পাচ্ছেন। বাকি 26 দিনের মধ্যে 3 দিন যে ছুটি গেল, সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে তো প্রত্যেক মাসেই থাকে। বাকি যদি কোনো একটা দিন স্বাধীনতা দিবস আগস্ট মাসে যেটা থাকলো, সেই টাকাটা আপনারা পাচ্ছেন না। ওকে, এটা হচ্ছে আপনাদের দাবি, সম্পূর্ণ বেতন আপনাদের দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এই অবাক করার বিষয় আরেকটা জিনিস বলছি আমি, এটা একটু পরে বলবো। আমাদের যে মহিলা শ্রমিক আছেন এডিনগরের, অরুন্ধতী নগর যে সেন্ট্রাল গোডাউন, মহিলা শ্রমিক আছেন, এখানে আমার 25 জন বোন আছেন। ওনাদেরকে কত টাকা তারা পাইতেন জানেন? 125 টাকা পাইতেন পার ডে। আচ্ছা, 125 টাকা। ওনারা কি কাজ করেন? ওনারা সাফাই কর্মী। 125 টাকা পাইতেন দৈনিক পেতেন। এখন কত পান? তারপরে এই নতুন সরকার আসার পরে আমরা এই বিষয়ে দপ্তরের সাথে কথা বলি, এবং সাফাই কর্মীর যে আমাদের লেবার দপ্তরের যে নোটিফিকেশনটা আছে আপনাকে সেটা দিলাম, সেই 300 টাকা মিনিমাম বেসিক। হ্যাঁ, সব মিলিয়ে 337 টাকা। হ্যাঁ, এটা নতুন রেট। এর আগেরটা 334 টাকাটা ওনারা পাইতেন। এই তখন নতুন সরকার আসার পরে এই জিনিসগুলোর সঙ্গে নিয়ে যখন লেবার দপ্তরে কথা বলি, তখন তাদেরকে ওই রুলসে টাকাটা, সাফাই কর্মী হিসেবে টাকাটা, মানে 125 টাকা পেতেন ওনারা, এখন ওনারা পাচ্ছেন 337 টাকা। 337 টাকা নতুন রেট, কিন্তু এর আগে 334 টাকা তারা পান। তারা যতদিন কাজ করে ততদিন পান। আচ্ছা, রবিবারের টাকাটাও তারা পাননি, শুধু তারা যতদিন কাজ করে ততদিন। আচ্ছা, হ্যাঁ, রবিবারের টাকাটা দেওয়া হয়নি। কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে আমি আমাদের অধিকর্তা বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন এবং খাদ্যমন্ত্রী বলুন, আমি একটা বার্তা দেব যে মহিলা যারা আছেন আমার মাতৃশক্তি বোন, তাদেরকে যেন 4টা রবিবারের টাকা অন্তত দেওয়া হয়। একটা জিনিস বলুন তো প্রবীর বাবু, আপনি দাবি করলেন অবশ্যই সেখানে 4টে রবিবারের টাকা যেন ওনাদের দেওয়া হয়, কিন্তু একটা জিনিস বলুন তো, ওনারা ছুটিতে কি নিজের ইচ্ছেতেই যান, নাকি ওনাদের ছুটিতেও দেওয়া হয়? বা ওনারা না, শুধু এই শ্রমিকদের ধরুন কাজে এমন হয় কি যে আপনার এই মাসে আপনাকে 3 দিন আসতে হবে না, এরকম কিছু হয় কি? না, এরকম হয় না। ওকে, মানে যখনই কাজ থাকে ওনারা আসেন। সবাই যদি নিজে থেকে ছুটি নেন তাহলে বেতন পাচ্ছেন। নিজে থেকে অসুস্থ থাকলে বা এটা ছুটি নিয়ে যান, এটাই আলাদা, কিন্তু না নাইলে সবাই আসে। ওকে, সবাই আসে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের মানে তাহলে বেতন নিয়ে, আপনার বেতন কি সময় মতো পান? হ্যাঁ, বেতন সময় মতো ভাই। এই দপ্তরে যাই পাচ্ছেন সেটা সময় মতো পাচ্ছেন। দপ্তর যখন বেতন ক্রম শুরু করেছে 2019-এর ফেব্রুয়ারির পরে, বেতনটা আমরা সময় মতো পেয়ে যাই। প্রথম একটু ডিস্টার্ব হতো, যেমন কেউ পাইলাম 10 তারিখ, কেউ পাইলো 20 তারিখ। হ্যাঁ, সব জায়গাতে এখন সবাই একসঙ্গে পাচ্ছেন। এখন বর্তমানে আজকে 2 মাস ধরে সবাই একসঙ্গে টাকাটা পাই, সারা ত্রিপুরা প্রত্যেক মাসেরটা মাসে পেয়ে যাচ্ছে। ক্লিয়ার। ওকে, আর যদি মনে করেন এরিয়া কিছু থাকে সেটা আমাদেরকে দিয়ে দেয়, দপ্তর বাকি রাখে না। যদি যেখানে যেহেতু এখন আপনাদের এখানে বেতন বা মজুরি সম্পর্কিত আপনাদের দাবি বলছি, এছাড়া এই যে পুজো গেল, আপনাদের কোনো বোনাস বা এইসব ধরনের কোনো কিছু? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনাকে বলি, আজকে 3 বছর আমরা অনুদান হিসেবে পাই, বোনাস না, অনুদান হিসেবে পাই। আমরা আমাদের খাদ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম ওনার বাসভবনে গিয়ে, যখন খুলে আমাদের এই যে বিষয়টা আলোচনা করি, উনি সঙ্গে সঙ্গে
আমাদের অধিকর্তার সঙ্গে ফোনে কথা বলেছেন। কথা বলে সঙ্গে সঙ্গে আমাদের এই অনুদানের 2000 টাকা অনুদানের ব্যবস্থা করেছেন, যেটা সারা ত্রিপুরা রাজ্যের শ্রমিকগণ আমরা পাই, প্রত্যেক পূজার সময় 2000 টাকা অনুদান পাই, এটা আমাদের ফিরিয়ে দিতে হয় না আর কি। ওকে পরিবাবু, এখানে আপনাদের দাবি সনদের মধ্যে প্রথম দাবি যেটা, সেটা ইপিএফ এর দাবি করা আছে। ইপিএফ নিয়ে আপনারা দাবি করছেন, আপনাদের কোন ধরনের এই যে মজুরি ছাড়া অন্য কোন ধরনের সুযোগ সুবিধা আপনাদের আছে? আর আপনারা তো ইপিএফ এ দাবি করছেন, মানে ইপিএফ নেই আপনাদের, এছাড়া অন্য কোন সুযোগ সুবিধা পান? আপনি বললেন বোনাস আকারে, আপনার অনুদানের আকারে পান, 3 বছর ধরে পাচ্ছেন, এছাড়া অন্য কোন সুযোগ সুবিধা? দেখুন, আমাদের শ্রমিকদের সুরক্ষার স্বার্থে ইপিএফ একটা বিশেষ প্রয়োজন, কারণ আমরা তো কাজ করতে করতে জীবন জৈবন সেই দপ্তরে আমাদের শেষ বয়সে যখন বাড়িতে যাব, তখন যদি একটা পেনশনের ব্যবস্থা না থাকে, আমাদের প্রত্যেক ছেলে মেয়েরাই যে বাবা মা সন্তানদের খাবার দেয় এমন তো কোনো কথা নয়। এমনও জায়গা আছে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে আছে, কিন্তু মা বাবার কষ্ট হচ্ছে। আজকে যদি একটা ইপিএফ এর মাধ্যমে যদি আমাদের একটা পেনশনের ব্যবস্থা থাকে, আমরা একটা বুড়া মানে বৃদ্ধ বয়সে আমাদের একটা বাঁচার একটা যে আলু, সেটা আমরা দেখতে পাবো। এবং ইন্স্যুরেন্স ইএসআই, যেটা মনে করেন একটা শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইল বা মারাই গেল, এমন না করুক, যদি মারা যায় সেই শ্রমিক পরিবারটা কিচ্ছু পাবে না। আজকে ইএসআই যদি থাকে, তাহলে শ্রমিক পরিবারটা কিছু না কিছু তো পাবে। হ্যাঁ, এরপরে দেখা গেল সরকারি ধানের মেলা, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, না আপনারা, আমি সেই মেলায় পরে আসছি, কিন্তু ইপিএফ আর ইএসআই দাবি করছেন আপনারা। হ্যাঁ, এছাড়া কি আপনাদের কি কোনোভাবে ইনসিওর কিছু থাকে, মানে কোন ধরনের ইন্স্যুরেন্স থাকে কি কোনো, মানে ইয়েতে? এটা আমাদের দপ্তর যখন কন্ট্রাক্টর আন্ডারে ছিল তখন কি কোনো ধরনের ইন্স্যুরেন্স ছিল? না, ছিল না, নাই, এখনো কোনো ইন্স্যুরেন্স নেই? নাই। ওকে, আর চিকিৎসারও কোনো রকমের সুবিধা আপনারা পান না? ইন্স্যুরেন্স বলতে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যেমন ব্যাংকের অ্যাকাউন্টে 2 ধরনের ইন্স্যুরেন্স আছে, সেগুলো তো কমন জিনিস, সেটা সবারই, এছাড়া আর নাই। আর ধানের মেলাতে যে কথাটা বললাম, সেটা হচ্ছে একটা বিষয় কি, ধানের মেলা বলতে কি ধান যে ক্রয় করা হয় সেই মেলার কথা বলছেন? হ্যাঁ, এফসিআই এর মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষক থেকে ধান ক্রয় করা হয়। সেখানে দেখা গেছে আমাদের খাদ্য দপ্তরের থেকে শ্রমিক নিয়ে ওই ধানের মেলাতে লোডিং এর কাজটা করানো হয়। আচ্ছা, প্রথম যখন 2019-এ ধানের মেলাটা স্টার্ট হয়, তখন অধিকর্তার সঙ্গে কথা হয়েছিল, আমরা গিয়েছিলাম যে স্যার আমাদের গোডাউনে তো মাসের কাজ আছে, এবং ধানের মেলাতে যদি যাই তাইলে আমার এখানে কাজের একটা প্রেশার আসবে, রেশনের সঠিক সময়ে মালটা পৌঁছানো সম্ভব হইতো না, আর এদিকে ধানের মেলার কাজটাও করতে হইব, এখানে শ্রমিকের প্রয়োজন। ওনারা বলছেন ধানের মেলা তো আর সবসময় থাকে না, বছরে 2 বার আসে, আর আমরা এই ধানের মেলাটা আপনাদের মাধ্যমে করতে চাই, কারণ ধানের মেলার মধ্যে যে লোডিং এর টাকাটা, এটা তো আপনারা এক্সট্রা পাইবেন, গড়ের মাসের যে কাজটা হইব এটা আপনারা পাইবেন, আর ধানের মেলার টাকাটা যারা ওই ধানের মেলাতে গোডাউনে কিছু অর্ধেক লোক থাকলো আর অর্ধেক ধানের মেলাতে গেল, এক্সট্রা ইনকাম হবে। এইভাবে আমাদেরকে ধানের মেলা আমরা শুরু করি। শুরু করার পর প্রথম ধানের মেলাতে আমরা ঠিকই গোডাউনের বেতনও পাই, ধানের মেলার টাকাও পাই, এক্সট্রা পেয়েছি। দ্বিতীয় ধানের মেলাতে আমাদের সেই অধিকর্তা বদল, নতুন আরেকজন আমাদের ডাইরেক্টর আসলেন, ওনার পিরিয়ড থেকে আমাদের সেই ধানের মেলার এক্সট্রা টাকাটা বন্ধ। হ্যাঁ, এই ধানের মেলার টাকাটাও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় অধিকর্তার কাছে এবং মাননীয় খাদ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি জানাবো যে ধানের মেলার টাকাটা যেন আমরা এক্সট্রা টাকা পাই, আর গোডাউনের কাজ মাসের কাজ সম্পূর্ণ এটা তো আমরা করছি, হ্যাঁ, এটা আমরা সঠিক সময়ে আমরা পৌঁছে দেবার চেষ্টা করব, কিন্তু ধানের মেলার টাকাটা যাতে এক্সট্রা টাকা পাই প্রথম ধানের মেলার মতো, এটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি
ওকে, আর এখানে আমি উত্তম বাবুর কাছে আসতে চাইবো। এখানে আরো দুটো পয়েন্ট আপনাদের রয়েছে, আমি এই বিষয় নিয়ে উত্তম বাবুর কাছে কথা বলছিলাম। একটা হচ্ছে কাজের সময়। উত্তম বাবু, এখন আপনি বলছিলেন যে 10টার সময় যান এবং ফেরার তো কোনো সময় হয় না আপনাদের। এখন বিকেল 5:30টার পর কাজ করলে দপ্তরের আদেশ প্রদান করতে হবে এবং ওভার টাইমের মজুরি দিতে হবে, এটা আপনাদের দাবি। মানে 5:30টার পর আপনারা ওভার টাইম চাইছেন। এই ওভার টাইম কি আগে ছিল কখনো? এরকম ধরনের কাজের সময়ের বাইরে কাজ করলে আপনাদের শ্রমিকদের ওভার টাইম দেওয়া হতো, আগে কি এই সিস্টেম কখনো ছিল? না না, আগে আসলো বলতে এরকম, আগে তো কন্ট্রাক্টর আন্ডারে আসলো। সেটাই, তার জন্য আছি, কন্ট্রাক্টর কি দিত কিছু এরকম? না, তাদের কুইন্টাল হিসাবে টাকা। ওই সময় ওভার টাইম বলতে এরকম, আমরা যত কাম করবো অতই পাবো ওই সময়। আচ্ছা, তাই এখন তো আমরা ফিক্স রেট যেটা, তাই এখানে মনে কর প্রথম 10টার সময় ঢুকছে, বাইরে গুলো টাইম নাই। ওভার টাইম বলতে অফিসিয়ালি তো 10টা to 5:30। হ্যাঁ। এরপরেও আমরা মনে করো যদি কাম থাকে করতে হয়। গুডাউনের মধ্যে এমন একটা সিস্টেম, মনে কর যে কামটা মনে কর গাড়ি 5:30টার সময় লাগলো আনলোডিং এ, তো গাড়িগুলা তো খুললে আমরা সেরে যাওয়া যায় না, শেষ করে ওইটাকে যাইতে। তাইলে ওই ক্ষেত্রে আরো আমরা এমন কাম করছে, ধরুন করোনার সময় বেশিরভাগ এরকম কাম হয়েছে, পুরোপুরি 2টা বছর কোভিডের সময়। হ্যাঁ, ওই সময় আরো বেশি টাফ কাম হয়েছে, আমরা ওভার টাইম বেশি ওই সময়। তখন তো অনেক নিয়ম মেনে কাজ করতে হতো, আলাদা থাকতে হতো। এর মধ্যে এখনো হয় প্রায় ইদানিং দুর্গার পূজার সময়, ওইখানে তো ওই সময় তো অনেক জিনিস বাড়ে, আইটেম গুলা বাড়ে। তাহলে ওইসব কি হয়, আর এর মধ্যে তাড়াতাড়িও দিতে হয়, সময় কম থাকে আমাদের মধ্যে। তাহলে ওই সময় রাইট কিতা আর সকাল বিকাল কি আমরা চাই না, কিন্তু সরকারের যে নির্দেশ আমরা পালন করি। ওভার টাইম বলতে ওইটাই 10টা 11টা। ওকে, তাহলে আপনারা বলছেন এখন 5:30টার পর কাজ করলে আপনাদের অ্যাটলিস্ট ওভার টাইম দিতে হবে, মানে ওভার টাইমের মজুরি দিতে হবে। ওকে, আর আরেকটা পয়েন্ট আপনাদের এখানে দাবি সনদে রয়েছে, কিছুক্ষণ আগে আপনি যে জানতে চাইছিলাম যে আপনাদের পরিবেশ, কর্মস্থলের পরিবেশটা কেমন। সেখানে আপনারা বলছেন শ্রমিকদের জন্য বিশ্রামাগার এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তাহলে পানীয় জলের ব্যবস্থাও কি নেই গোডাউনে? অনেক গোডাউনে নাই। আচ্ছা, কয়েকটা গোডাউন হয়তো শহর অঞ্চলে হইতে পারে একটু পানীয় জল আর বিশ্রামগণ ব্যবস্থা আছে। গ্রামগঞ্জের যে গোডাউন গুলো আছে, পানীয় জল বিশ্রাম নেই এখন পর্যন্ত, আমার বিশ্রামগঞ্জই নেই। ওকে, আর কিছু বলার আছে আপনার প্রবীর বাবু? অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনি তো অবশ্যই আবেদন করলেন অনেক কিছু নিয়ে, আপনাদের দাবিগুলো আমরা শুনলাম, আর সেগুলো কতটা ন্যায্য অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা বিচার করবেন। তবে এই মুহূর্তে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই। বর্তমান সরকারের আমলে যে আমরা শ্রমিকরা কাজ করছি, আমরা কিন্তু সুরক্ষিত। কিরকম সুরক্ষিত? আমাদের সে মিছিলে যাইতে হয় না, আমাদের মজুরিটা সঠিকভাবে আমাদের অ্যাকাউন্টে দপ্তর দিচ্ছেন, এটার থেকেও কোনো কমিশন নেওয়ার কোনো প্রশ্ন নাই, আমরা অনেকটা সেফ। দ্বিতীয় হচ্ছে কাজ করার যে দাবিগুলা, আমরা দেশের জন্য, আমাদের রাজ্যের মানুষের জন্য কাজ করি। কাজটা তো আর আমার নিজের জন্য করি না, রাজ্যের মানুষের জন্য, রেশন সুপের মাধ্যমে মানব সেবার জন্য আমরা কাজটা করি। তার পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা আমরা পাই, সেটা যেন সঠিক পাই, এবং ইপিএফ, ইএসআই এগুলি যেন দপ্তর, আপনারা চ্যানেলের মাধ্যমে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, মাননীয় খাদ্য মিনিস্টারের কাছে আবেদন জানাই, আমাদের দপ্তরের আধিকারিকের কাছে আবেদন জানাই, আমরা যেন ইপিএফ, ইএসআই এই জিনিসগুলো এবং মাসের সম্পূর্ণ বেতনগুলি পাই। এটা আমাদের আপনাদের যে দাবি ছিল সেটা যেন সম্পূর্ণ করে এটা দাবি যেন পূরণ করা হয়, এটা আমার আবেদন থাকবে। আর বিশেষ করে আমি একটা বার্তা দিতে চাই, অনুষ্ঠান তো শেষ সময় এসে গেছে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, বলুন তাড়াতাড়ি। বিশেষ করে আমি একটা বার্তা দিতে চাই সমস্ত ত্রিপুরা রাজ্যের গোডাউন শ্রমিকদের, আমাদের গভর্নমেন্ট গোডাউন শ্রমিকদের একটা বিশেষ বার্তা দেব। সরকার যেমন নেশা বিরোধী
অভিযান করছেন, আমরাও এই অঙ্গ হিসাবে নেশা বিরোধী অভিযানে মানে নিজেকে নেশা থেকে দূরত্ব রেখে সংসারকে সুন্দরভাবে সাজিয়ে, ছেলে মেয়েদের সুন্দরভাবে সাজিয়ে রাখা, সমাজকে সুন্দর করা, সরকারের সেই আন্দোলনে সামিল হওয়া, সবাইকে আমি একটা বার্তা দিব। খুব সুন্দর বার্তা। অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু সঙ্গে থাকার জন্য। আজ উত্তম বাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার, আবারও সবাইকে নমস্কার। দর্শক বন্ধুরা, রাজ্যের সরকারি খাদ্য গুদামের শ্রমিকরা প্রতিদিন কতটা কঠোর পরিশ্রম করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন তা বোধহয় এখন আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই শ্রমের ন্যায্য মূল্য, নিরাপদ কর্মপরিবেশ ও স্থিতিশীল জীবনের নিশ্চয়তা এখনো তাদের হাতের নাগালের বাইরে। শ্রমিকরা শুধু গুদামে মাল তোলেন না, তারা রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারকে রক্ষা করেন। তাই তাদের কণ্ঠস্বর শোনা দপ্তরের দায়িত্ব। রাজ্যের সরকারি খাদ্য গুদামের শ্রমিকদের কর্মসংস্কৃতির দিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।